ভারতকে একঘরে করার চেষ্টায় পাকিস্তান চীন পাশে চায় বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটানকে। আবারও কঠোর হলো ব্রিটিশ ভিসা নীতি, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি নিচ্ছে না বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের। এবার কৌশলে গাজাবাসীকে বিতরণের নীল নকশা ইসরায়েলের, মুসলিম দেশগুলোর প্রতিবাদ। প্রকাশ্যে এলো জাস্টিন ট্রুডো কেটি পেরির প্রেম, তকমা পেয়েছেন বছরের আলোচিত জুটির। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু করেছে, যা ভবিষ্যতে অন্যান্য দক্ষিণ এশীয় দেশও যুক্ত হতে পারে। পাকিস্তান বৈরিতা নয়, সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন চায় এবং সার্কের স্থবিরতা ও ভারত পাকিস্তান উত্তেজনার শূন্য স্থান পূরণের চেষ্টা করছে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান সীমিত আলোচনায় আগ্রহী হতে পারে এবং পাকিস্তান চীনের সমর্থন ও কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান সম্প্রতি একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক উদ্যোগ চালু করেছে, যা ভবিষ্যতে অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোকেও যুক্ত করা যেতে পারে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান সংঘাত নয়, সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন চায়। সার্ক দীর্ঘদিন স্থবির থাকায় এবং ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে আঞ্চলিক সহযোগিতা কার্যত বন্ধ থাকায় পাকিস্তান নতুন আঞ্চলিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। গত জুনে চীনের ইউনান প্রদেশে প্রথম বৈঠকে তিন দেশের কূটনীতিকরা আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনীতি, যোগাযোগ এবং মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই উদ্যোগ কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়নি, তবে ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ এবং ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন পাকিস্তানের প্রস্তাবকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রস্তাবটি উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবায়ন কঠিন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সীমিত, মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 5%। ভারত পাকিস্তানের বাণিজ্য প্রায় শূন্যে নেমে এসেছে। সংযোগহীনতা ও রাজনৈতিক উত্তেজনার কারণে 2014 সালের সার্ক মোটরযান ও রেলওয়ে চুক্তি ব্যর্থ হয়েছিল, তবে সার্কের স্থবিরতার কারণে নতুন কোনো আঞ্চলিক মঞ্চ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং সম্ভবত ভুটান সীমিত বিষয় যেমন যোগাযোগ, জলবায়ু অভিযোজন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় আগ্রহী হলেও পূর্ণ সদস্য পদে সাবধানী থাকবে। পাকিস্তান চীনের সমর্থন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কেন্দ্রীয় অবস্থান পুনরায় দাবি করছে। শাহিদা রুবি, মাই টিভি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ভারতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, রাশিয়া ভারতের জন্য সব ধরনের জ্বালানির নির্ভরযোগ্য উৎস হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় পণ্যের শুল্ক আরোপ করলেও দুই দেশ তাদের জ্বালানি অংশীদারিত্ব আরও জোরদার করতে চায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপ আমদানি কমালেও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতায় পরিণত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কতা সত্ত্বেও ভারতকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 5 নভেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই প্রতিশ্রুতি দেন। এর আগে গত আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেন। ওয়াশিংটন দাবি করে রাশিয়ার তেল কেনা ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত সফর করলেন পুতিন। 4 ডিসেম্বর সন্ধ্যায় দিল্লিতে তার আগমনের সময় তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয়। প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিমানবন্দরে উপস্থিত হয়ে পুতিনকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। বৈঠকে পুতিন বলেন, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল, গ্যাস, কয়লা যে কোনো ধরনের জ্বালানি সরবরাহে রাশিয়া সবসময় নির্ভরযোগ্য অংশীদার। আমরা নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রস্তুত। জবাবে মোদি জানান, জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়ার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার জ্বালানি আমদানি কমিয়ে দিলেও ভারত দ্রুত রাশিয়ান তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসা বাতিলের হার বৃদ্ধি ও অভিবাসন নিয়মের কড়াকড়ির কারণে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভর্তি সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে। চেস্টার, উলভারহ্যাম্পটন, ইস্ট লন্ডন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, অক্সফোর্ড ব্রুকস, লন্ডন মেট্রোপলিটন ও বিপিপি এগুলোই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে ৫% বেশি ভিসা প্রত্যাখ্যান সহ্য করা যাবে না, কিন্তু দুই দেশের শিক্ষার্থীদের বাতিলের হার অনেক বেশি হওয়ায় প্রকৃত আবেদনকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসা বাতিলের হার হঠাৎ বেড়ে যাওয়া এবং কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানায় অন্তত 9টি বিশ্ববিদ্যালয় এই দুই দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। ব্রিটেনে শিক্ষার্থী ভিসাধারীদের মধ্যে আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ায় উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাবেক সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করেছেন যে ভিসা ব্যবস্থাকে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার গোপন পথ হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। চেস্টার ইউনিভার্সিটি পাকিস্তান থেকে 2026 সালের শরৎকাল পর্যন্ত ভর্তি স্থগিত করেছে। উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতক পর্যায়ের আবেদন বন্ধ রেখেছে। ইস্ট লন্ডন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি এবং অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়েও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি জানিয়েছে তাদের ভিসা প্রত্যাখ্যানের 60% বাংলাদেশে আবেদনকারী হওয়ায় দেশটি থেকে ভর্তি আপাতত বন্ধ। বেসরকারি বিপিপি ইউনিভার্সিটিও ঝুঁকি কমাতে পাকিস্তান থেকে ভর্তি স্থগিত করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা স্পন্সরশিপের কঠোর নিয়ম করে ভিসা প্রত্যাখ্যানের সর্বোচ্চ সীমা 10 থেকে কমিয়ে 5% করেছে। তবে গত বছরে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার ছিল 22 ও 18%, যা নতুন সীমার তুলনায় অনেক বেশি। ফলে ভিসার অর্ধেকেরও বেশি বাতিল এসেছে এই দুই দেশ থেকে। শিক্ষা পরামর্শদাতা মরিয়ম আব্বাস বলেন, শেষ মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় প্রকৃত শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার অভিযোগ, দুর্বল যাচাই বাছাইয়ের কারণে কিছু বিশ্ববিদ্যালয় জাল আবেদনের সুযোগ দিচ্ছে এবং বিদেশি এজেন্টদের আরও কঠোরভাবে তদারকি করা দরকার। শাহিদা রুবি, মাইটিভি। ইসরায়েল রাফা ক্রসিং একমুখী খোলার পরিকল্পনা করেছে, যাতে গাজার মানুষ মিশরে যেতে পারবে কিন্তু ফিরে আসতে পারবে না। আরব দেশগুলো এ বাস্তুচ্যুতির চেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং দ্বিমুখী চলাচলের দাবি করেছে। মিশর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করছে না। নতুন নীতি গাজার মানবিক পরিস্থিতি আরো কঠিন করতে পারে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েল সম্প্রতি এমন এক নীল নকশা প্রকাশ করেছে, যার মাধ্যমে গাজাবাসীকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই নীল নকশার অংশ হিসেবে রাফা ক্রসিং একমুখী খোলা থাকবে। ফলে গাজার নাগরিকরা মিশরে যেতে পারবে, কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো প্রচেষ্টা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী রাফা ক্রসিং দুই দিকেই খোলা থাকা উচিত, যাতে গাজার জনগণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করা, পুনর্গঠনের অংশ নেওয়ার সুযোগ তৈরি করা, মানবিক পরিস্থিতি উন্নত করা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা এই নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। তারা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, বেসামরিক মানুষের ভোগান্তি কমানো, অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি। গত 3 ডিসেম্বর ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে অক্টোবরের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাফা ক্রসিং কয়েকদিনের মধ্যে পুনরায় খোলা হবে। তবে এটি হবে একমুখী। সেখানে ফিলিস্তিনি নাগরিকরা গাজা ছাড়তে পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। মিশর জানিয়েছে, এই বিষয়ে তারা ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় করছে না। রাফা ক্রসিং 2024 সালের মে মাস থেকে প্রায় বন্ধ রয়েছে।
তখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে এটি ফিলিস্তিনিদের দেশ থেকে বের হওয়ার প্রধান পথ এবং মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হিসেবে ব্যবহৃত হতো। নতুন নীতির কারণে গাজাবাসীর জন্য মানবিক পরিস্থিতি আরও সংকীর্ণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাস্টিন ট্রুডো ও কেটি পেরির দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন শেষে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে একসঙ্গে হাজির হয়ে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। ট্রুডোর এক্স পোস্টের পর বিশ্ব মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। আগেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেলেও এবারই প্রথম তারা প্রকাশ্যে সম্পর্কের স্বীকৃতি দিলেন এবং অনেকেই এ জুটিকে 2025 সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি রাজনীতিবিদ জুটি বলে প্রশংসা করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বিচ্ছেদের পর থেকে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে চলছিল গুঞ্জন। তিনি নাকি নীরবে প্রেমে পড়েছেন মার্কিন পপ আইকন কেটি পেরির। দুজনেই চুপ ছিলেন। অবশেষে সেই রহস্যের পর্দা উঠল আন্তর্জাতিক অঙ্গনের এক অনবদ্য নাটকীয় মঞ্চে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইয়োকো কিশিদার আমন্ত্রণে আয়োজিত এক মর্যাদাপূর্ণ মধ্যাহ্নভোজে যখন উপস্থিত হন ট্রুডো এবং কেটি, তখনই যেন চারদিক নিস্তব্ধ হয়ে যায়। রোদের আলোয় ঝলমল করা সেই দুপুরে দুজনকে পাশাপাশি বসে গল্প করতে দেখে উপস্থিতরা বুঝে গেলেন গুজব নয়, এটা সত্য। মধ্যাহ্নভোজ শেষে ট্রুডো এক্সে কয়েকটি ছবিও পোস্ট করলেন। সেখানে কেটিকে উল্লেখ করে লিখলেন, আপনাকে দেখে দারুণ লাগলো ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনাদের সঙ্গে সময় কাটিয়ে সত্যি আনন্দিত। এ যেন সম্পর্কের প্রথম সরকারি সিলমোহর। পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি ঢালা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানেই ছড়িয়ে পড়ল আলোচনা, বিশ্লেষণ আর উচ্ছ্বাস। গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একে অপরের বাহুডোরে ধরা পড়েছিলেন তারা। এরপর আরও কয়েকবার একসাথে দেখা গেলেও কেউই সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। কিন্তু কিশিদার বাসভবনে একসঙ্গে উপস্থিতি, এবার সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। মধ্যাহ্নভোজের ছবিগুলো ছড়িয়ে পড়তেই ইন্টারনেট উত্তাল। অনেকেই মন্তব্য করছেন 2025 সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি রাজনীতিবিদ জুটি এসে গেছে। এই গল্পে আছে প্রেম, রাজনীতি, তারকা খ্যাতির ঝলক। সব মিলিয়ে যেন এক সত্যিকারের আধুনিক রূপকথার গল্প। শাহিদা রুবি, মাইটিভি। বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করেছে সৌদি আরব। দেশটিকে ঘিরে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব ও তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় 4 ডিসেম্বর শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। 10 দিনের এই আয়োজন জুড়ে প্রদর্শিত হবে 50টির বেশি দেশের শতাধিক ছবি। বিস্তারিত রিপোর্ট। বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করেছে সৌদি আরব। দেশটিকে ঘিরে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব ও তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় 4 ডিসেম্বর শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। 10 দিনের এই আয়োজন জুড়ে প্রদর্শিত হবে 50টিরও বেশি দেশের শতাধিক ছবি। এবারের আসরে লাল গালিচায় উপস্থিত ছিলেন হলিউড, বলিউডের বহু তারকা। আলাদাভাবে সবার নজর কাড়েন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। হলিউড তারকা ডাকোটা জনসন ও জেসিকা আলবারের সঙ্গে তার হাসি মুখের কথোপকথনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত এই 3 তারকার একসঙ্গে উপস্থিতিকে আনন্দদায়ক মিলন হিসেবে আখ্যা দিয়েছেন। উদ্বোধনী দিন রেড কার্পেটে ঐশ্বরিয়ার অভিজাত্যপূর্ণ উপস্থিতি সবার নজর কাড়ে। তিনি সাদা কালো ব্লেজার স্টাইলের পোশাক পরেছিলেন, যার সোনালী কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। পরে তিনি উৎসবের আরেকটি আয়োজনে ডলছে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন, সঙ্গে পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপ, যা ফ্যাশন প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। লোহিত সাগর উপকূলে আয়োজিত এই উৎসব অল্প সময়েই বিশ্বের শীর্ষ চলচ্চিত্র ইভেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। উদ্বোধনীতে অতিথিদের অভ্যর্থনা জানান জামানা আল রশিদ এবং উৎসবের পরিচালক মোহাম্মদ আল তুর্কি। এবছর ফরাসি তারকা জুলিয়েট ভিনোস এবং ব্রিটিশ কিংবদন্তি মাইকেল কেইন সহ আরও কয়েকজনকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। নিউজ ডেস্ক, মাই টিভি।
দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।